বহুল প্রতীক্ষার পরে রামচরণ, শিবা রাজকুমার, জাহ্নবী কাপুর ও রাবি কিষান অভিনীত পেড্ডি মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কলকাতা ভাইজাগ হাইওয়ে রোড, সাল 2016। এখানে বিশ্বাস নামের একজনকে দেখা যায়। সে আসলে স্পোর্টস সিলেক্টর। সে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে খেলোয়াড় সিলেক্ট করত তাদেরকে অলিম্পিকে পাঠানোর জন্য। তিনি চলে আসেন অলিম্পিক অ্যাসোসিয়েশনে। ওনার যিনি হেড স্যার ছিলেন তিনি ওর উপরে অনেক রাগান্বিত, কারণ অলিম্পিকে তাদের রেজাল্ট ছিল খুবই খারাপ। এত বড় একটা দেশ, মাত্র 2টা মেডেল, টোটাল 130 কোটিরও বেশি ওদের মানুষ। তখন তিনি বলতে থাকেন, তোমাদের যে যে ফ্যাসিলিটি প্রয়োজন আমি সবগুলোই প্রোভাইড করি, তাহলে কেন আমাদের মেডেল সংখ্যা এত কম? আমাদের আগামী মিটিংয়ের আগে যদি এর এক্সপ্লেনেশন না আনতে পারো তাহলে কিন্তু তোমরা ঝামেলায় পড়বে। আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো সেটা আমার প্রয়োজন, না হলে আমি পুরো অ্যাসোসিয়েশনটাই কিন্তু বন্ধ করে দিব। আর এটার জন্য যে যে টাকা পয়সা আমার কাছে আসে সেগুলো আমি বন্ধ করে দিব এবং সরকারকে ফিরিয়ে দিব। সেগুলো দিয়ে সরকার অন্য কোনো একটা কিছু যেন করতে পারে, কারণ এমনিতেও তো খেলায় আমরা কিছুই করতে পারছি না। আমাদের এই কমিটিতে তোমরা যারাই আছো তোমরা তো নিজেরাও কোনোদিন খেলোনি, আর তোমাদের ছেলেপেলেরা কাউকেও তোমরা খেলাও না। তাহলে অলিম্পিকে মেডেল কে আনবে? সেখান থেকে অনেক কথা শুনে বিশ্বাস চলে আসে। সে ভাবতে থাকে কিভাবে সে ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করতে পারে। সে যেতে যেতে দেখতে পায় কেউ কেউ কোনো সেফটি ছাড়াই ব্রিজ থেকে লাফ দিচ্ছে, আবার একটা বাইকে 4 জন বাচ্চা নিয়ে কেউ একজন যাচ্ছে, যাদের প্রোটেকশন সম্পর্কে কোনো ধারণা নেই তারা কিভাবে খেলায় তার বাচ্চাদেরকে এগিয়ে নেবে। যেতে যেতে সে আরও একটা জিনিস খেয়াল করে, একটা খেলার ময়দান। সেখানে সবাই চিল্লাচিল্লি করছিল। বিশ্বাস সেখানে গিয়েই দেখতে পায় এই গ্রামের ছেলেপেলেরা খুবই ভালো খেলায়। কেউ ক্রিকেটে সেরা, কেউ কুস্তিতে, আবার কেউ দৌড়ানোতে সেরা। তারপর ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়, তোমাদের ইন্সপিরেশন কে? তখন কেউ টেন্ডুলকারের নাম বলে, তো কেউ উসাইন বোল্টের, আর অনেকগুলো বাচ্চাই পেড্ডির নাম বলে। খেলোয়াড় চেঞ্জ হচ্ছে কিন্তু নাম একটাই থাকছে, পেড্ডি। কুস্তিতেও, রানিং এবং ক্রিকেটেও একটাই নাম, পেড্ডি। এই ব্যাপারগুলো তো বিশ্বাস একদম শক খেয়ে যায় যে পেড্ডি আবার কে। তখন তিনি পেড্ডির সম্পর্কে মানুষের কাছে জানতে চায়। এগুলো তো একজন এসে পেড্ডির সম্পর্কে ওনাকে বলতে থাকে, পেড্ডি আমাদের গ্রামেই থাকে, যদি ওর সাথে আপনি দেখা করতে চান তাহলে আমি দেখা করিয়ে দিতে পারবো। আর আপনি যে পাথরের ওপর বসে আছেন সেটার নামও পেড্ডি পাথর। আসলে একদিন পেড্ডি 6 মেরেছিল, সেই বলটা সেই পাথরে লেগেছিল। এই কথাটা শুনে বিশ্বাস বলে ওঠে, এই মাঠ থেকে যে কেউ ছক্কা মারলে তো এখানে এসে বল পড়তেই পারে, এটার এমন কি ব্যাপার? কিন্তু লোকটা যে কথা বলে সেটাতে অবাক হয়ে যায় বিশ্বাস। তিনি জানায় এই মাঠ থেকে নয় স্যার, আরও 2 মাঠ পরে 3 নম্বর মাঠ থেকে 6 মেরেছিল পেড্ডি। এই কথাটা শুনে তো হতবাক হয়ে যায় বিশ্বাস, এবং পেড্ডির সঙ্গে সে দেখা করতে চায়। তখন লোকটা জানায়, ওর সঙ্গে যদি আপনি দেখা করতে চান তাহলে সেখানে কোনো গাড়ি যাবে না বা কোনো ট্রেনও সেখানে পৌঁছাবে না, আমাদেরকে হেঁটেই যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। তারপর ওই লোকটার সঙ্গে যেতে থাকে মিস্টার বিশ্বাস। আসলে তিনি জানতে চাইছিলেন যে কে এই পেড্ডি, যার কথা সব ধরনের খেলোয়াড়রাই বলছে। তখন ওই লোকটা পেড্ডির গল্পটা বলতে থাকে। সাল 1990। রামভুজি নামের একজনকে দেখানো হয়। সে বিজয়নগরে থাকতো। আসলে ওদের এই জায়গাতে হরহামেশাই ক্রিকেটের ম্যাচ হতো। সেখানে 2 গ্রামের 2টা টিম থাকতো, তবে সবসময় একটা প্লেয়ারকে নিলাম করে কেনা হতো, যার নাম পেড্ডি। আসলে সে একজন ক্রিকেটের জিনিয়াস, তবে পেড্ডি ছিল একজন পাহাড়ি মজদুর। ওদের গ্রামের কোনো নামই ছিল না, মজদুরি করার জন্য ওরা বিজয়নগরে আসতো। তখন এখানে পেড্ডির নামে বলি লাগানো হয় যে কে ওকে নিবে। ওকে নিলামে তোলা হলে 601 টাকা দিয়ে পেড্ডিকে কিনে নেয় রামভুজি। কিছুক্ষণের মধ্যে এখানের খেলাটা শুরু হয়ে যায়, কিন্তু এখনও এখানে পেড্ডি উপস্থিত হয়নি। ওই সময়টাতে সে কাজ করছিল একটা গুড়ের ফ্যাক্টরিতে। আসলে ওর হাতের গুড় সবাই খুব পছন্দ করতো এবং খুবই ভালো বানাতো সে। সেই গুড়ের ফ্যাক্টরি থেকে কাজ মোটামুটি শেষ করে পেড্ডি চলে আসে খেলার মাঠে। এখানে রামের বিরোধী দল প্রথমে ব্যাট করতে নেমে 160 রান বানায়। ওদের জিততে হলে 161 রান করতে হবে, তবে 100 রান করতে করতে রামের প্রায় সকল ব্যাটসম্যানই আউট হয়ে যায়। তার পরপরই মাঠে নামে পেড্ডি। সে নামার পর থেকে প্রায় প্রত্যেক বলেই 4 এবং 6 মারছিল। দেখতে দেখতে খেলা প্রায় শেষের দিকে চলে আসে। জেতার জন্য ওদের প্রয়োজন আর মাত্র 2 রান। তখন রাম পেড্ডির কাছে গিয়ে বলে, শেষ রানটা কিন্তু আমি করব। কিন্তু ওর কোনো কথাতেই কান দেয় না পেড্ডি, আর একটা 6 মেরে ম্যাচটা জিতিয়ে দেয়।
এদিকে গুড়ের ফ্যাক্টরিতে গুড় বানানো প্রায় শেষ, তবে পেড্ডি না আসলে এটার ফিনিশিং টাচ দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে পেড্ডি চলে আসে এবং গুড় বানিয়ে নামিয়ে ফেলে। এরপর বিকেলবেলাতে ওদেরকে মজদুরির টাকা দেওয়া হচ্ছিল। পাহাড়িরা জোড়া ধরে কাজ করত। ওদের দুজনের জন্য 20 টাকা আর বিজয়নগরের একজনের জন্য 20 টাকা বরাদ্দ করা ছিল, কারণ পাহাড়িদের কোনো পরিচয় ছিল না। সরকার ওদেরকে নিজের দেশের জনগণও মনে করত না। ওরা যদি মরেও যায় তারপরেও কেউই কেয়ার করে না। এজন্য ওদেরকে যে টাকা দেওয়া হয় এটা নিয়েই ওদেরকে খুশি থাকতে হতো। এমনকি ওদের এখানে ঘুমটাও কিনে নিতে হতো। প্রতি রাত 2 টাকা করে দিয়ে ওদের একটা গুদামের মধ্যে গিয়ে শুয়ে পড়তে হতো। ওদের অবস্থা একদমই ভালো ছিল না। মোটামুটি 20-25 দিন কাজকর্ম করার পরে যা টাকা পেত সেটা নিয়ে ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা করত। যদি ওরা সকালবেলা সূর্য ওঠার আগে বের হতো, তারপরে ওদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যেত। ওদের গ্রামে অবশ্য একজন দায়িত্ববান মানুষ ছিল, তার নাম সুরি। সে সবসময় চাইতো ওদের গ্রামের কাছে যেন ট্রেন থামে। সে মনে মনে ভাবছে যদি ওদের এখানে ট্রেন থামে তাহলে ওদের জীবনটাই পাল্টে যাবে। সব সময় সে ওখানে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করত, কিন্তু গত 32 বছর ধরে এই কাজটা করার পরও একবারের জন্য ট্রেনটা থামেনি। ওদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না, আর নাই বা ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠান। যদি কারো ছোটোখাটো কোনো অসুখও হতো তারপরও শহরে নিয়ে যেতে যেতে কেউ কেউ রাস্তাতেই মারা যেত। সুরি তাই সবসময় পেড্ডির কাছ থেকে 10 টাকা করে নিয়ে একটা করে স্ট্যাম্প কিনত। সে এমএলএ বরাবর চিঠি পাঠাত। গত 30 বছর ধরে সে সরকারকে চিঠি পাঠিয়ে আসতেছে, কিন্তু একটাবারের জন্য এখানে ট্রেন থামাতে পারেনি। আসলে এটা সম্ভব হয়নি কারণ ওদের কোনো পরিচয় নেই, আর যাদের কোনো ভোট নেই তাদের জন্য সরকার তো কোনো কাজই করে না। সরকারের কাছে ওরা শুধুই পরিচয়হীন মজদুর। তারা অল্প কিছু টাকার বিনিময়ে সকল প্রকার কাজই করে দিত। এরপর দেখা যায় সবাই কাজকাম শেষ করে গ্রামে চলে আসে তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। এদের মধ্যে ওই লোকটাও ছিল যে এখন বিশ্বাসকে কাহিনীটা শোনাচ্ছিল। ওর ঘরে মেয়ের জন্ম হয়েছে, সেটাও 2 দিন পার হয়ে গেছে তারপরে জানতে পেরেছে লোকটা। সাথে এমন একজনকেও দেখা যায় যে একটা সিলেটে 4টা অক্ষর লিখে এনেছে তার ছেলের জন্য। সামনে মাসে যখন সে শহরে যাবে তখন আরও 4টা অক্ষর লিখে আনবে তার ছেলের জন্য। এভাবেই তাকে অক্ষর জ্ঞান দিচ্ছে বাবা। অন্যদিকে দেখা যায় পেড্ডি তার মায়ের সঙ্গে থাকতো আর সব সময় বলতো তাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অনেকগুলো মেয়ে দেখার পরেও বিয়ে হচ্ছিল না পেড্ডির, কারণ তাদের কোনো পরিচয় নেই। তখন পেড্ডি ভাবতে থাকে এবার তাকেই কিছু করতে হবে। এর পরপরই এন্ট্রি হয় আচি আম্মার। ওর বাবা গত কয়েক বছর ধরে নির্বাচন করছে, কিন্তু প্রত্যেকবারই সে রামের মামার কাছে হেরে যেত। রাত্রেবেলাতে তার সহকারীকে সাথে নিয়ে আচি চলে আসে তাদের মাঠে। সেখানে গিয়ে নিজের ফসলের নিজেই আগুন ধরিয়ে দেয়। আসলে এটা যখন গ্রামের মানুষই জানতে পারবে তখন তার বাবাকেই ভোট দিবে এবং জিতিয়ে দেবে। পরদিন সকালবেলাতে আশেপাশের গ্রামের মানুষজন যখন সেখানে জমায়েত হয় তখন আচি অনেক কান্নাকাটি করতে থাকে। আসলে সে নাটক করছিল যেন ওর চোখের পানিতে মানুষের সিম্প্যাথি আরও বেড়ে যায় আর তার বাবাকেই ভোট দেয় সবাই। এভাবেই প্রচারণা চালাতে থাকে আচি। মানুষ অবশ্য ওর ফাঁদে পড়েও যায় এবং ওর জন্য কষ্ট পেতে থাকে। এমন চলতে চলতে হঠাৎ করে একদিন পেড্ডির চোখ গিয়ে পড়ে আচির ওপর। দেখতে যেমন সুন্দর তেমনই ছিল আচি বিচক্ষণ। এর জন্য ওকে ভালো লেগে গিয়েছিল পেড্ডির। সেদিন দিনের বেলাতে সবার থেকে সিম্প্যাথি নিয়ে আচি আবার রাত্রেবেলাতে একটা করে সবাইকে মদের বোতল এবং কিছু করে টাকা দিচ্ছিল যেন ওর বাবাকেই ভোটটা দেয়, আর মহিলাদেরকে শাড়ি এবং গহনা তুলে দিচ্ছিল। তখন সেখানে আবার এসে উপস্থিত হয় পেড্ডি এবং ওর কিছু বন্ধু। কিছুক্ষণের মধ্যেই আচি সেখান থেকে ওর ঘরে এসে পৌঁছে। ওর পিছে পিছে আবার সেই ঘরের মধ্যে ঢুকে যায় পেড্ডিও। ঠিক তখনই কেউ একজন লাইটগুলো বন্ধ করে দেয়, আর আচমকাই এমনটা হওয়াতে খুবই ভয় পেয়ে গিয়েছিল আচি এবং পড়ে যাচ্ছিল। তখন ওকে আবার ধরে ফেলে পেড্ডি আর ভুলবশত একে অপরকে চুমু খেয়ে ফেলে। এই ব্যাপারটাতে অনেক বড় মাপের শক খেয়ে যায় আচি, আর সে চিল্লাচিল্লি করতে থাকে। সাথে সাথেই পেড্ডি সেখান থেকে পলায়ন করে। তার পরপরই সেখানে এসে পৌঁছে আচির সহকারী। সে জানায় এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না, তাহলে ভোট কমে যাবে, সাথে তোমারও বদনামি হবে। এর জন্য ইলেকশন হওয়া পর্যন্ত তুমি চুপই থাকো। ইলেকশনটা একবার হয়ে গেলে ওকে খুঁজে বের করে পিটনা দেব। এরপর দেখতে দেখতেই কেটে যায় আরও কিছুদিন, আর কয়েকদিন পরে ইলেকশন। আচির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এটা আবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না রাম। সে চিন্তা করে আজকের স্টেজে আচির বেইজ্জতি করবে। এর জন্য নিজের লোককে পাঠায় স্টেজে। ফুল দেওয়ার বাহানা করে সেখানে গিয়ে চাকু বের করে আচির সালোয়ারের দড়িটা কেটে দেয়। এই ব্যাপারটা আবার পাশ থেকে দেখে ফেলে পেড্ডি।
আচির স্যালোয়ারটা খুলে নিচে পড়ে যায়। সাথে সাথে অবশ্য সেখানে থাকা টেন্টটা খুলে ফেলে দেয় পেড্ডি। সেটাতে কেউ আর আচির ইজ্জতটা দেখতে পায় না। তারপরে ওইসব চিন্তাভাবনা করে অনেক কান্নাকাটি করছিল আচি। তবে এইটুকু সময়ের মধ্যেই আচির কাপড় ছাড়া কিছু ছবি তুলে নিয়েছিল এক ফটোগ্রাফার। এসব ব্যাপার স্যাপার ঘটে যাওয়াতে অনেক রাগান্বিত ছিল পেড্ডি। কিছুক্ষণ পরেই দেখা যায় রাম যখন তার বন্ধু বান্ধবের সাথে কথা বলছিল তখন ওখানে এসে পৌঁছে ফটোগ্রাফার আর জানায় 3টা ছবি তুলে ফেলেছি ওর। এটা প্রিন্ট করার সাথে সাথে ওর ইজ্জতের একদম ফালুদা হয়ে যাবে। সে যখন ছবিগুলো প্রিন্ট করতে যায় তখন সেই জায়গাতে কেন জানি লাইট চলে যায় আর এন্ট্রি নেয় পেড্ডি। সেখানে সবাইকে কুত্তা মারতে শুরু করে। ওরা কেউই বুঝে উঠতে পারছিল না যে ওদেরকে কে মারছে আর কেনই বা মারছে। অনেকক্ষণ মারধর করার পরে এক পর্যায়ে পেড্ডিকে খেয়াল করে রাম। যে লোকটা আচির স্যালোয়ারের দড়িটা কেটে দিয়েছিল তার শরীর থেকেও সব কাপড় চোপড় খুলে তাকে গাছের সঙ্গে টানিয়ে দিয়েছিল পেড্ডি। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় রাম। এটার বদলা সে নিয়েই ছাড়বে। এরপর কাহিনীটা শিফট হয়। একটা কুস্তির ময়দান দেখানো হয়। সেখানে হিন্দ কেসরি নামের একজনকে দেখানো হয়। সে এখানকার অনেক স্বনামধন্য একজন কুস্তির মাস্টার। এখানে একটা প্রতিযোগিতা হচ্ছিল। এটা ছিল আসলে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এখানে কেসরি তার শিষ্যকে নিয়ে এসেছিল যার নাম ভাদ্রা। সে প্রায় সকল খেলাতেই জিতে যেত। তবে তার খেলা একদমই পছন্দ ছিল না কেসরির। সে ভাদ্রাকে বলতে থাকে, খেলাতে তো হার জিত থাকবেই, কিন্তু খেলা সবসময় জীবিত থাকতে হবে। তোর খেলা আমার দেখে একদমই জীবিত মনে হয় না, মনে হয় মৃত খেলা খেলছিস তুই। কাহিনীটা আবারও শিফট হয়। আবারও ক্রিকেট খেলার মাঠ দেখানো হয়। এখানে পেড্ডির বলি লাগানো হচ্ছিল। প্রতাপ এবং রাম বলি লাগাচ্ছিল পেড্ডির ওপর। এখানে প্রতাপ 1 টাকার বলি লাগায় পেড্ডির ওপর এবং জিতেও যায়। এতে পেড্ডির আর বুঝতে বাকি থাকে না যে ওর ওপরে বদলা নিচ্ছে রাম। আর এখানে সবকিছুই সাজানোর নাটক। আসলে রাম তো পেড্ডির ওপরে রাগান্বিত ছিল, কিন্তু ওকে মারতে পারছিল না। কারণ যদি ওকে মারে তাহলে সবাই জেনে যাবে যে আসির ওপরে সে কী করিয়েছে স্টেজে। ইলেকশন শেষ হয়ে গেলে তারপরে সে পেড্ডির ওপরে বদলা নিবে। এজন্য সে প্রতাপের সাথে হাত মিলিয়েছে আর পেড্ডির দাম একদম কমিয়ে দিয়েছে। শুরু হয়ে যায় খেলা। রামের টিম প্রথমে ব্যাট করে ভালোই রান করে। এবার প্রতাপের টিমের পালা। প্রত্যেকবারই পেড্ডিকে প্রথমে পাঠানো হয়, কিন্তু এবার ওকে ব্যাটিংয়ে একদমই পাঠানো হচ্ছিল না। শেষের দিকে ব্যাটিংয়ে পাঠানো হয় পেড্ডিকে। ওর আগে যারা ব্যাটিং করতে গিয়েছিল সবাই যেন ইচ্ছে করেই আউট হয়ে যাচ্ছিল। তারপর সুযোগ আসে পেড্ডির। দেখা যায় ওর নিজের টিমের মানুষজন ওকে আউট করতে চাইছে, কিন্তু তারপরেও পেড্ডি নিজে থেকেই বেঁচে খেলছিল। ওর আশেপাশে থাকা সকল মানুষই শুধু ওর নাম ধরেই চিল্লাচিল্লি করছিল। এত জোরে চিল্লাপাল্লা হচ্ছিল যে সেটা কুস্তির ময়দান পর্যন্তও চলে যায়। আর সেখান থেকে চলে আসে নাইডু। এখানে পেড্ডির খেলা দেখে সে তো অবাক। ততক্ষণে পেড্ডি বুঝে গিয়েছিল যে প্রতাপ এবং রাম মিলে গেছে। তারপরেও কোনোভাবে শেষ বলে চলে আসে খেলা। রান প্রয়োজন মাত্র 2। বল করতে যাচ্ছে রাম। তখনই নন স্ট্রাইকার ব্যাটসম্যান বল ছাড়ার আগেই ক্রিজ থেকে বেরিয়ে যায়। এতে রাম তাকে আউট করে দেয় এবং খেলায় জিতে যায়। খেলাটা শেষে পেড্ডির কাছে গিয়ে বলে, আমরা দুজনে একসাথে হয়ে গিয়েছি। তোর মূল্য যে 1 টাকা সেটা তোকে আজকে দেখিয়ে দিলাম। তুই শুধু খেলাই জানিস আর আমি খেলাতে জানি। আমরা উঁচু জাতের মানুষ, আর তোর তো কোনো পরিচয়ই নেই। খেলাতে পেড্ডি হেরে গেলেও সবাই ওর নাম ধরেই চিল্লাচিল্লি করছিল। এই সব কিছুই আবার সেখান থেকে খেয়াল করে নাইডু। খেলার পরে অনেক মন খারাপ করেছিল পেড্ডি। তখন ওর কাছে চলে আসে নাইডু আর ওকে বলতে থাকে, তুই কুস্তি শিখবি? এই কথাটা শুনে পেড্ডি বলে, যদি আমি টাকা পাই তাহলে আমি খেলবো। মানে দিনমজুরি চাইছে। কিন্তু নাইডু জানায় এটা টাকার জন্য না, খেলার জন্য। তুই যদি খেলতে চাস তাহলে তুই আসতে পারিস। তুই আজকে হেরে গেছিস, তারপরেও সবাই তোর নাম ধরে চিল্লাচ্ছে। এটা তোর খেলার প্রতিভার জন্য, টাকার জন্য নয়। এটা বলেই সেখান থেকে চলে যায় নাইডু। পরদিন সকালবেলাতেই দেখা যায় সুরি চলে এসেছিল বিধায়কের সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে কোনোভাবেই কথা বলতে পারছিল না। তারপর যখন বলে, আমাদের গ্রামের 1800 মানুষ ঝামেলা আছে, এই কথাটা শুনে বিধায়ক ওর সঙ্গে কথা বলতে যায়। সুরি তখন তাদের সকল সমস্যার কথাই বলে। এরপর হঠাৎ করে বিধায়কের সেক্রেটারি তাকে জানায়, ওদের গ্রামের কোনো নামই নেই স্যার, আর এদেরকে সরকারও তার জনগণ হিসেবেও গণ্য করে না। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় বিধায়ক এবং সেখান থেকে চলে যেতে থাকে। কারণ যাদের ভোট নেই তাদের কথা শুনে ওর কোনো লাভ নেই। তবে সুরি অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এমনকি সুরি তার পায়েও পড়ে যায়। তারপরেও একটুও মন গলে না বিধায়কের।
এরকম করতে করতে একসময় বিধায়কের ধুতিটাই খুলে আসে সুরির হাতে। এই ব্যাপারটা দেখে সেখানকার সবাই তো রেগে যায় এবং প্রচণ্ড মারধর করে সুরিকে, এমনকি তার শরীর থেকে সকল কাপড় চোপড়ও খুলে নেওয়া হয়। এরপর অনেক কষ্ট নিয়ে সুরি গ্রামে ফিরে আসে। দেখা যায় সেখানে অনেক আগে থেকেই পেড্ডিরা এসেছিল। ওরা সুরিকে তখন বলে, এগুলো নিয়ে একদম চিন্তা করার কিছুই নেই, এসব কিছুই হবে না, আমাদের জীবন কোনোদিনও ভালো হবে না। এটা বলেই ওরা সবাই চলে যাচ্ছিল। তখনই আবার ট্রেনের শব্দ পাওয়া যায়। সুরির লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে যায়। এবার সুরি ট্রেনের লাইনের মধ্যে গিয়েই দাঁড়ায়। এই ব্যাপারটা আবার খেয়াল করে গার্ড এবং চালককে জানায় যে এবার ওদের ট্রেনটা থামাতেই হবে, না হলে মারা পড়বে ওই লোকটা। কিন্তু ওরা এতটাই কাছাকাছি চলে এসেছিল যে এখন আর ব্রেক লাগানো কোনোভাবেই পসিবল নয়। এই ব্যাপারটা আবার খেয়াল করে পেড্ডিয়ার দৌড়ে আসে ওকে বাঁচানোর জন্য। সুরিকে ট্রেনের লাইন থেকে সরাতে একটু দেরি হয়ে যায় ওর। ট্রেন ওকে খানিকটা হিট করে। অনেক বাজে অবস্থা হয়ে যায় সুরির। এখান থেকে ওকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বা বাঁচানো সম্ভব, কিন্তু হাসপাতালে যাওয়ার দ্রুত কোনো ব্যবস্থাই নেই। মারা যাওয়ার আগে সুরি বলে, তোমরা কি জানো এই ট্রেনটা থামানোর জন্য আমি এত বছর ধরে কেন চেষ্টা করছি? শুধু আমরা শহরে 1 ঘন্টায় পৌঁছে যাব এটার জন্য নয়। যদি এখানে ট্রেন থামে তাহলে স্টেশন হবে, তাহলে পাশের গ্রামের লোক এবং আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আমাদের গ্রামেরও একটা নাম হবে, বাচ্চাদেরও আর ঝামেলা করতে হবে না, তারা পড়াশোনা করতে পারবে। আমরা তো যেভাবে বেঁচে আসি এভাবে জন্তু জানোয়াররা বাঁচে কোনো পরিচয় ছাড়াই। এটা বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুরি। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল পেড্ডি সহ গ্রামের সবাই। এজন্য তারা ট্রেন লাইনটাই তুলে ফেলে এবং সেখানে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই ব্যাপারটা আবার খুব তাড়াতাড়ি পুলিশ জানতে পারে এবং সেখানে চলে এসে ওদের সবাইকে ধরে নিয়ে যায়। ওদেরকে বেদম পিটনা দিতে শুরু করে, একদম সবারই প্রায় জানটা বেরই করে ফেলছিল। আর সুরির লাশটাকে অজ্ঞাত লাশ হিসেবে ঘোষণা করে। তখন গ্রামেরও একজন বলে ওঠে, সে আমাদের আত্মীয়, আমাদের গ্রামেরই। এটা শুনে পুলিশ তখন জানতে চায়, তোর কি হয়, কেমন আত্মীয়, আর কাগজপত্র কোথায়? তোদের তো কোনো পরিচয়ই নেই, তার মানে এই লাশটা বেওয়ারিশ। তখন পেড্ডি বলে, গত 32 বছর ধরে বিভিন্ন কাগজপত্র নিয়ে সরকারি দপ্তরে ঘুরিয়েছিল সুরি, আর আজকে তারই পরিচয় নেই। শেষমেশ ওর লাশটা নিজের গ্রামে নিয়ে যেতে চায় ওরা, কিন্তু সেটাও করতে দিতে চায় না পুলিশ, আর বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে। পেড্ডি অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করে, কিন্তু লাশটা নিয়ে যেতে পারে না। এমনকি পেড্ডিকেও পুলিশ বলে, তুই কে, তোর কি পরিচয়, তোর গ্রাম কোথায়, তুই কোন দেশের মানুষ? পুলিশের কোনো কথারই কোনো জবাব দিতে পারে না পেড্ডি। এর জন্য সে লাশটাও নিতে পারে না। এরপর নিজের পরিচয় বানানোর জন্য পেড্ডি চলে আসে কুস্তির ময়দানে। এটা আসলে নাইডু চালাতো। সেখানে গিয়ে পেড্ডি বলে, আমাকে কুস্তি শেখান। কিন্তু নাইডু জানায়, এখানে তুই কোনো দিনমজুরি পাবি না। তখন পেড্ডি বলে, এখানে আমি আমার পরিচয় বানাতে এসেছি, টাকা নিতে নয়। আমার পুরো গ্রামকে আমি পরিচয় দিতে চাই। নাইডুর মুখে মুখে কথা বলাতে সেখানে থাকা সকল কুস্তিগিরির ওপরে খেপে যায়, কারণ একজন পাহাড়ি এসেছিল কুস্তি শিখতে। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এর জন্য অনেকজন মিলে ধরে ফেলে পেড্ডিকে, কিন্তু এতজনের ধরার পরেও ওদেরকেও ধরাশায়ী করে ফেলে পেড্ডি। তখন নাইডুকে এখানে থাকার পারমিশনটা দিয়ে দেয়, আর তাকে কুস্তি শেখাবে বলেও জানায়। তারপর থেকে এখানে বিভিন্ন কাজকর্ম শুরু করে পেড্ডি। তবে ওকে ময়দানে নামতে দিত না নাইডু, আর বিভিন্ন কাজকর্ম করিয়ে নিত ওকে দিয়ে। বস্তা এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা, কুয়া থেকে পানি ওঠানো, আর ময়দানে মাটি কাটা। এভাবেই কেটে যায় অনেক দিন। নাইডুকে যতবারই পেড্ডি বলেছে তাকে কুস্তি শেখানোর জন্য, কিন্তু তিনি জানান, তোকে যে কাজ দিচ্ছি তুই সেগুলো কর, ভালো লাগলে কর, আর না লাগলে তুই চলে যা। এখানে আবার সবাই পেড্ডির সঙ্গে মজাও নিত। ভাদ্রা তো ওকে একবার বলেই বসে, তোরা তো সব কাজই জোড়া ধরে করিস, তাহলে কি বউদের কাছে তোরা জোড়া ধরেই যাস? এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় পেড্ডি। ভাদ্রাকে মারার জন্য যাবে, তখনই সেখানে চলে আসে নাইডু। এখানে এসেই ওকে বলে, তোকে কুস্তি শিখতে হলে আমি যা যা বলবো তাই তাই তোকে করতে হবে, এর বাইরে তুই একটা কাজও করতে পারবি না। এই কথাটা শুনে আবার খানিকটা রাগান্বিত হয়ে যায় পেড্ডি, আর বলে, আপনি আমাকে কখন কুস্তি শেখালেন? শুধু তো আমাকে দিয়ে আপনি কাজই করিয়ে নিচ্ছেন। আমি পাহাড়ি দিনমজুর বলে কি আমাকে দিয়ে আপনি এমনটা করাচ্ছেন? তখন নাইডু পেড্ডির কাছে আসে আর বলে, তোকে আমি যে যে কাজ দিচ্ছি এগুলো সবই কুস্তির বিভিন্ন চাল, এমনকি ওকে দেখিয়েও দেয় যে কোনটা কোন চাল। এরপর থেকে অবশ্য ওকেও ময়দানে নামতে দিত নাইডু। আস্তে আস্তে কুস্তি শিখতে থাকে পেড্ডি, এমনকি পানির নিচে নিঃশ্বাসের ট্রেনিংও নিতে শুরু করে। তবে ভাদ্রার সঙ্গে সে একদমই পেরে উঠত না।
কিন্তু ভাদরা মনে মনে বুঝতে পারছিল যে খুব তাড়াতাড়ি ভালো পারফরমেন্স করছে পেড্ডি, একসময় না তাকেই ছাড়িয়ে যায়। প্রত্যেকটা জিনিসই খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছিল পেড্ডি। এভাবে কেটে যায় আরও অনেক দিন। জেলা চ্যাম্পিয়নশিপের সময় চলে আসে। সেখানে আরও একটা কুস্তির মাস্টার তার শিষ্যকে নিয়ে এসেছিল। ওরা একবারও জিততে পারে না নাইডুর শিষ্য ভদ্রার সাথে। এবার অবশ্য সবাইকে অবাক করে দিয়ে নাইডু পেড্ডুকে পাঠায় সেই ফাইট করার জন্য, কিন্তু এটা শোনা মাত্রই সবাই মানা করে দেয় আর বলতে থাকে ভাদ্রার কাছে হারলেও কোনো দুঃখ থাকবে না, কিন্তু একজন পাহাড়ির কাছে জিতলেও কোনো লাভ নেই, আর এটা খুশিরও ব্যাপার না, মনের মধ্যে সেই ফিলটাও আসবে না। এই কথাটা আবার ইগোতে লেগে যায় পেড্ডির, আর সে বলে তোরা একজন না, চাইলে দুইজন আয়, আমার কোনো সমস্যা নেই, আমি হারিয়ে দেব তোদেরকে। এরপর শুরু হয়ে যায় কুস্তি। কুস্তিটা শুরু হওয়ার সাথে সাথে ওরা দুজনে মিলে চেষ্টা করতে থাকে পেড্ডিকে হারানোর, কিন্তু কোনোভাবেই ওকে হারাতে পারছিল না। এভাবে খেলাটা অনেকক্ষণই চলে। পেড্ডির অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশ জিতে যায় পেড্ডি। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই তো হতবাক, আর ওকে নিয়ে নাইডু অনেক গর্বও করছিল। এবার পেড্ডি যাবে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় আছি ওই কুস্তির ময়দানে চলে আসে পেড্ডির সঙ্গে দেখা করার জন্য। এখানে এসে ধন্যবাদ জানায় পেড্ডিকে সেদিন জনসভাতে ওর ইজ্জত বাঁচানোর জন্য। আছি সেখান থেকে চলে যাওয়ার আগে পেড্ডিকে বলে, আমি একজনকে খুঁজতেছি, রাত্রেবেলাতে অন্ধকারে আমাকে চুমু খেয়েছিল সে, তাকে যদি পাই তাহলে যে আমি তার কী অবস্থা করব সে এটা নিজেও জানে না। এগুলো বলে এখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ করে আবারও পড়ে যাচ্ছিল আছি। তখন ওকে ধরে ফেলে আবার পেড্ডি। আছি পেড্ডিকে টাচ করে বুঝতে পারে সেদিন যে ওকে কিস করেছিল তার গঠনের সঙ্গে পেড্ডির গঠন একেবারে মিলে যাচ্ছে। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে ওকে পেড্ডি চুমু খেয়েছিল। এটাতে সে এখানে খানিকটা রেগে যায়। তখন পেড্ডি বলে, কেউ ভালোবাসার জন্য সামনাসামনি প্রপোজ করে গোলাপ হাতে নিয়ে, কেউ বা চিঠি লিখে, কিন্তু আমার দ্বারা ওগুলোর একটাও করা পসিবল নয়। আমার ভালোবাসার ভাষা হচ্ছে টাচ। এগুলো শুনে অবশ্য ওর উপরে ফিদা হয়ে যায় আছি। এরপর কেটে যায় আরও কয়েকদিন। এর মধ্যেই নাইডু একটা চাল চালে। তিনি ভাবতে থাকেন পেড্ডি এভাবে আস্তে আস্তে কত দূর আগাবে, ওর সামনে যদি তাড়াতাড়ি যেতে হয় তাহলে তাকেই কিছু করতে হবে। তখন নাইডু ডিসাইড করে সে একটা কম্পিটিশন রাখবে। যদি গোটা দেশের মধ্যে কেউ পেড্ডিকে হারাতে পারে তাহলে সে তার কারাটা যে জিতেছিল সেটা দিয়ে দিবে পুরস্কার হিসেবে। এই কারাটার পিছনে আবার একটা কাহিনী আছে। এই কারাটা আসলে রানাধীর সিসোদিয়ার পরিবারের। এটা ওরা পরম্পরাভাবে চ্যালেঞ্জ করে আসতো। যদি কেউ ওদের চ্যালেঞ্জ করে জিততে পারতো তাহলে তাকে কারাটা দিয়ে দেওয়া হবে, কিন্তু রানার আগ পর্যন্ত কেউই ওর পূর্বপুরুষদের সঙ্গে জিততে পারেনি। তবে এই কারার জন্য রানার সামনাসামনি হয় নাইডুর, আর সেখানে জিতে যায় নাইডু। তখন কারাটা সে নিয়ে চলে আসে পুরস্কার হিসেবে, আর সেটা ওর পায়ে ঝুঁকে পরিয়ে দিয়েছিল রানা নিজেই। তখন থেকেই নাইডুকে নিচে দেখানোর জন্য অনেক চেষ্টা করছিল রানা, কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও সফল হয়নি। তবে আজকের এই খবরটা পেয়ে খুবই খুশি হয়ে যায় রানা। এবার হয়তোবা তার কলাটা আবার সে ফিরে পাবে। এর জন্য সে কিছু কলকবজ নেড়ে পেড্ডিকে জায়গা করে দেয় সরাসরি ন্যাশনালে। নাইডু তোকে হারিয়েছিল শুধু রানার গ্রামের মানুষের সামনে, তবে এবার তার শিষ্যকে রানা হারাতে চায় গোটা দেশের সামনে। এরপর কেটে যায় আরও কিছুদিন। ওদের ন্যাশনাল কুস্তি শুরু হয়ে যায়। পেড্ডি এক এক করে সবগুলো ম্যাচই জিতছিল, সাথে রানার সেই ফাইটারটাও। ওরা দুজনেই পৌঁছে যায় সেমিফাইনালে এবং ওদের দেখা হবে সেমিফাইনালে। নিজের এলাকাতে এসে একদিন প্র্যাকটিস করছিল পেড্ডি। তারপর সন্ধ্যার সময় ভাদ্রার নেশাগ্রস্ত অবস্থায় পেড্ডির কাছে আসে আর বলে, তুই তো অনেক দূরে পৌঁছে গেছিস, এই ম্যাচটা জিতে গেলে তুই উঠে যাবি ফাইনালে, তুই তো এবার আমার ধরাছোড়ার বাহিরে। এসব শুনে সেখান থেকে যখন পেড্ডি চলে যাচ্ছিল তখন ওকে ধোকা দিয়ে পেছন থেকে বার করে ভাদ্রা, আর পেড্ডির পায়ের একদম বাজে অবস্থা করে ফেলে। তারপর সেখান থেকে অবশ্য পালিয়ে যায় এবং সোজা চলে আসে রানার কাছে, আর সব কিছু খুলে বলে যে কিভাবে হারানো যাবে পেড্ডিকে। ওর পায়ে যদি বার করো তোমরা তাহলেই শুধুমাত্র তোমরা জিততে পারবে। পরদিন শুরু হয়ে যায় ন্যাশনালের সেমিফাইনাল। প্রথম রাউন্ড খুব ভালোভাবেই জিতে যায় পেড্ডি, কিন্তু দ্বিতীয় রাউন্ডে নামার আগে রানা তার ফাইটারকে বলে পেড্ডির পায়ে বার কর, যেভাবেই হোক এই ম্যাচটা জিততেই হবে। তখন সেই ফাইটারটাও ঠিক তেমনই করে। পেড্ডির পায়ে বার করাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় পেড্ডির, কারণ আগে থেকে ওর পায়ে চোটে দিয়েছিল ভাদ্রা। এভাবে দ্বিতীয় রাউন্ডটা জিতে যায় রানার সেই ফাইটার। 3 নম্বর রাউন্ডেও সেই একই স্ট্র্যাটেজিতে খেলছিল রানার সেই ফাইটার। ওর পয়েন্ট হয়ে যায় 4। এই রাউন্ড শেষ হতে বাকি আর মাত্র কয়েক সেকেন্ড।
তখনই পেড্ডি তার আসল রূপ দেখায়। নিজের পায়ের চিন্তা না করে এমন একটা দাও দেয় যেটাতে সে 5 পয়েন্ট পেয়ে যায় আর জিতে যায় সেমিফাইনালটা। সবাই তো খুব খুশি। রেফারি যখন তাকে উইনার ঘোষণা করে তখন হঠাৎ করেই পেড্ডি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দেখা যায় জ্ঞান ফিরে পায় পেড্ডি, ওর পায়ে ব্যান্ডেজ করা। তখন ডাক্তার ওকে এসে জানায়, তোমার পায়ে অনেক দিন ধরে চোট লেগে আছে, এটাতে একটা মাংসপেশি অনেক বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে, তো তুমি আর খেলাটা খেলতে পারবে না। কিন্তু পেড্ডি কোনোভাবেই থামতে চায় না, কারণ এই খেলাতে যদি সে জিততে না পারে তাহলে তার গ্রামের নামকরণ সে করতে পারবে না, ফাইনালটা তার খেলতেই হবে। তখন ওকে অবাক করে দিয়ে নাইডু বলে, ফাইনাল শেষ হয়ে গেছে আরও 2 দিন আগেই, তুই 3 দিন পরে আজকে জ্ঞান ফিরে পেলি। এটা শুনে অনেক বাজে অবস্থা হয়ে যায় পেড্ডির। সে কিছুতেই যেন এটা বিশ্বাস করে উঠতে পারছিল না। ওর এতদিনের স্বপ্ন সব মাটির সঙ্গে মিশে গেল, আর ভবিষ্যতেও সে আর কখনোই কুস্তি খেলতে পারবে না। এর পরপরই মন খারাপ করে পেড্ডি চলে আসে গ্রামে। ন্যাশনালে খেলে সে যে টাকাগুলো কামিয়েছিল সেগুলো তার গ্রামবাসীদের দিয়ে দেয়। একটা সরকারি চাকরিও সে অবশ্য পেয়েছিল, কিন্তু সেটাও সে নেয় না, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও ফেলে দেয়। আর সেখান থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে বের হয়ে পড়ে পেড্ডি। একটা চিঠি নিয়ে প্রত্যেকটা মন্ত্রীর দুয়ারে দুয়ারে যেতে থাকে পেড্ডি। এগুলোর সাথে ছিল স্পোর্টস সার্টিফিকেট, কিন্তু কেউই ওকে গোনায় ধরে না। নয়াদিল্লিতে সে বিভিন্ন কাজকর্ম করার চেষ্টা করতে থাকে মন্ত্রীদের সঙ্গে দেখা করে কথা বলার, কিন্তু কারোর সঙ্গেই কথা বলতে পারে না পেড্ডি। সব জায়গা থেকেই সে হতাশ হয়ে ফিরে। অনেক দিনই পার হয়ে যায়। এরপর সে একটা বুদ্ধি করে একটা মন্ত্রীর সঙ্গে দেখা করতে সক্ষম হয়। ওনাকে তার সকল সার্টিফিকেটটাই দেখায় এবং ওদের কী কী সমস্যা এগুলোও খুলে বলে। তখন মন্ত্রী সব কিছু জানার পরে বলে, তুমি ভালো খেলোয়াড় তো কী হয়েছে, তুমি তো সেকেন্ড হয়েছো, সিলভার পেয়েছো, তোমার কথা আমি তখনই শুনবো যদি তুমি গোল্ড পাও। এখান থেকে ওর নিরাশ হয়ে ফিরতে হয় পেড্ডির। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। তখন বিশ্বাস ওই লোকটাকে বলে, এই খেলোয়াড়ের জন্য আমি এত কিছু পার করে এত কষ্ট করে জঙ্গলের ভেতর দিয়ে আসলাম, ওকে দেখার আমার আর কোনো ইচ্ছা নেই, এরকম লুজারের জন্য আমার কাছে কোনো সময় নেই। তখন লোকটা বলে, এখনও কাহিনী শেষ হয়নি স্যার। গল্পটা শোনাতে শোনাতে ওরা পাহাড়ের ওপরে এসে পৌঁছে। সেখানে অবশ্য একটা চায়ের দোকান ছিল। চা খেতে খেতে কাহিনীটা আবারও বলতে থাকে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। পেড্ডি তো চিন্তায় পড়ে যায় যে সে কী করবে। ওর ডান পা তো পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, সে ঠিকঠাকভাবে চলাফেরাই করতে পারছিল না। এবার ওকে কিছু না কিছু একটা তো করতেই হবে। পেড্ডি তখন কঠিন একটা ডিসিশন নেয়, নিজের ডান পা ট্রেন থেকে বাইরে বের করে দেয়। তখন একটা পোস্টের সঙ্গে লেগে ওর পাটা একদম কেটে পড়ে যায়। এটাতে সে অনেক কষ্ট পায়। ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হয়। পেড্ডির এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে অবশ্য একটা কারণ আছে। বিভিন্ন মন্ত্রীদের দুয়ারে দুয়ারে যখন পেড্ডি ঘুরছিল তখন সে একটা স্পোর্টস একাডেমি দেখতে পায়, যেখানে এরকম এক পা না থাকা লোকেদের দৌড়ানোর ট্রেনিং দেওয়া হচ্ছিল। সেখানে অনেকজনের হাত ছিল না, তো কারো পা ছিল না, তো কারো বসেছিল হুইল চেয়ারে। সবাই আলাদা আলাদা সব গেম খেলছিল। আসলে এটা প্রতিবন্ধীদের জন্য প্যারা অলিম্পিক। সে খেয়াল করে দেখতে পায় আর্টিফিশিয়াল পা দিয়ে কেউ কেউ দৌড় প্রতিযোগিতা করছে। তখনই পেড্ডি ডিসিশন নেয় যে সে ওর ডান পাটা কেটে ফেলবে এবং প্যারা অলিম্পিকে হিস্সা নেবে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এটা সেই জায়গা যেখানে সুরি সবসময় লাল পতাকা হাতে দাঁড়িয়ে থাকতো। এখানে এখন একটা স্টেশন হয়ে গেছে। মানুষের জন্য খুব সহজ হয়ে গেছে গ্রাম থেকে অন্য জায়গায় যাতায়াত করা। সেখানে পাশেই দেখা যায় আবার একটা মূর্তি দাঁড়িয়ে আছে। ওর একটা পা ছিল আর্টিফিশিয়াল। এটা দেখে বড় মাপের একটা শখ খায় বিশ্বাস, আর বলে, এবার কি তাহলে অলিম্পিকে পেড্ডি দৌড়ে অংশগ্রহণ করেছিল? তখন লোকটা জানায়, স্যার একটু আগে আপনি দেখলেন না, সবাই বলছিল যে তাদের ফেভারিট প্লেয়ার পেড্ডি। ওরা সবাই সঠিক কথাই বলছিল। আমাদের গ্রামের সবারই ফেভারিট প্লেয়ার পেড্ডি। এমনকি সেই কম্পিটিশনে গোল্ড জেতার জন্য নিজের পাটাই বলি দিয়ে দিয়েছিল। দেখা যায় প্যারা অলিম্পিকে গিয়েছিল পেড্ডি। সেখানে দৌড়ানোর ফাইনাল কম্পিটিশন হচ্ছিল। অনেক দেশে এতে অংশ নিয়ে। প্রথমে পেড্ডি প্রায় সবার সাথেই ছিল, কিন্তু ওকে পাশ কাটিয়ে সবাই ওর আগে যেতে থাকে। তখন পেড্ডির মনে পড়ে যায় ওর গ্রামের মানুষের সকল কষ্টের কথা। এগুলোতে এক পর্যায়ে পেড্ডি হোঁচট খায় এবং পড়ে যায়। তারপরও সে আবারও শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ায় আর দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ফাস্ট হয়ে যায় পেড্ডি, কিন্তু জেতার পরে সে একদমই মেডেল চায়নি। কিছু সময়ের জন্য মাইকটা চেয়েছিল। মাইকটা নিয়েই পেড্ডি বলে, স্যার আমি ইন্ডিয়ান না। তখন ওই ফেডারেশনের লোকজন আবার বলে, তুমি তো অন্ধ্রপ্রদেশের বিজয়নগরের বাসিন্দা।
পেডডি তখন জানায় খেলার জন্য বিজয়নগরের নাম দিয়ে আমাকে খেলতে হয়েছে স্যার, কিন্তু সেখানকার একটা পাহাড়ি আমি। আপনারা কি জানেন আমাদের ওই গ্রামের মতো কত হাজার হাজার গ্রাম আছে এই গোটা দেশে, যাদের কোনো পরিচয়ই নেই? আমরা জীবিত থাকি আর মারা যাই, সরকারের কিছুই আসে যায় না। মরার পরে আমরা লাওয়ারিশ হয়ে যাই। আমি শুধু এটুকুই চাই যে আমাদেরও পরিচয় হোক। এত দূরে আমি শুধু এই একটা কারণেই এসেছি। আমি এখানে এজন্য আসিনি যে আমাকে সবাই চ্যাম্পিয়ন বলুক। আমি এই জন্য এখানে এসেছি যে আমার গ্রামে যেন সবাই চেনে, আমার গ্রামে যেন একটা স্টেশন হয়, আমার গ্রামের সকল মানুষই যেন দেশের অন্যান্য সবার মতো সকল সুযোগ সুবিধা পায়। এই কথাগুলো শোনার পরে মন্ত্রীসহ সবার চোখেই পানি চলে আসে। এর পরপরই দেখা যায় পেডডি নিজের গ্রামে এসে ট্রেনে থেকে নামে। এই ব্যাপারটা দেখে সবার চোখেই পানি চলে আসে। ওদের গ্রামের যারা সবাই পেডডিকে হাইট করতো একসময়, তারাও সবাই পেডডিকে ভালোবাসে এখন। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে স্টেশন মাস্টার আর বলে আজ থেকে এখানে ট্রেন থামবে আর স্টেশনের নাম হবে পেডডি স্টেশন। তখন পেডডি বলে স্টেশনের নাম আমার নামে নয়, সুরির নামে নামকরণ করা হোক। ঠিক তেমনটাই করা হয়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। বিশ্বাস বলে আমি পেডডির সঙ্গে দেখা করব না, কারণ আমার নিজের ওপর এখন নিজেরই লজ্জা লাগছে। তবে আমি গিয়ে এবার এমন কিছু কাজ করব যাতে গোটা দেশের মানুষেরই ভালো হয়। প্রত্যেকের গ্রামে গ্রামে গিয়ে আমরা ট্যালেন্ট খুঁজে বের করে আনবো যেন তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে। ওরা কথাবার্তা বলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ট্রেন এসে পৌঁছে। তখন বিশ্বাস লোকটাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে ট্রেন আসে, তাহলে আমাকে কেন তুমি হাঁটিয়ে আনলে এই জঙ্গলের ভেতর দিয়ে? লোকটা তখন হাসতে হাসতে জানায় স্যার, আপনাকে যদি ট্রেনে করে আনতাম তাহলে তো আপনি আমাদের কষ্টটা বুঝতেন না যে আর কেন আমাদের প্রয়োজন ট্রেন। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।